রাখার রাজা বলে দে কোথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি
আমি শুনেছি তুমি
কারণ যতদূর আমি তোমাকে দেখতে শুনেছি আমার তুই জানা আপনারা ভজন শুনবেন না কীর্তন শুনবেন? কি হয়েছে কি এই সবাই বলেন না কে কি বলছে আমি তোমার কথা শুনেছি আমার দুই জ্যাঠামণি রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী তারা তোমাকে স্বপ্নে দর্শন দিয়েছে কাজেই আমার আগে তুমি তাদের কৃপা পেয়েছো এবার আমি তোমাকে দীক্ষা দিলে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া হয়ে যাবে আমি তোমাকে দীক্ষা দিতে পারবো রূপ সনাতনের সমকক্ষ কোনো বৈষ্ণব আচার্যের কাছে তোমাকে দীক্ষা নিতে হবে বলে রূপ সনাতনের সমকক্ষে একজন বৈষ্ণব আচার্য কিন্তু বৃন্দাবনে রয়েছে তিনি কে জানো লোকনাথ গোস্বামী এই লোকনাথ বাবা লোকনাথ গোস্বামী কিন্তু একজন নয় দুইজন আলাদা বাবা যে লোকনাথ গোস্বামী পাঠ তার চরণে তুমি শরণাপন্ন হও তিনি রূপ সনাতনের সমকক্ষ একজন বৈষ্ণব আচার্য তাই লোকনাথ গোস্বামীর চরণে কিন্তু নরোত্তম শরণাপন্ন হলেন লোকনাথ গোস্বামী পাঠ বললেন শোনো নরোত্তম সহজ কথা সহজ করে বলাই হয় আমি আজ পর্যন্ত কাউকে দীক্ষা দিইনি আর আমি আজ বলছি আমি কাউকে দীক্ষা দিব না তোমাকে আমি দীক্ষা দিতে পারবো না কারণ আমি সংকল্প করেছি আমি কাউকে দীক্ষা দিব না তোমাকে আমি দীক্ষা দিতে পারবো না এই দীক্ষার কারণে তুমি আমাকে আর বেশি পীড়াপিড়ি করবে না নরোত্তম মনে মনে চিন্তা করছে এই গুরুদেবের চরণেই আমি শরণাপন্ন হলাম আমি এমন সেবা করব তিনি যদি আমাকে দীক্ষা দেন ভালো কথা যদি দীক্ষা না দেন পরজন্ম পর্যন্ত ওনার জন্য আমি অপেক্ষা করব কিন্তু অন্য কারোর কাছে আমি দীক্ষা নেব এবার নরোত্তম কি করছে দেখুন লুকিয়ে লুকিয়ে এইদিকে ঘুরে কর গুরুদেবের সেবা করছে কি রকম সেবা গুরুদেব যে বাগান থেকে ফুল তুলে আনেন কৃষ্ণ সেবার জন্য সেই বাগান থেকে আগে থেকে ফুল তুলে এনে মন্দিরের মধ্যে রেখে তুলসী পত্র চয়ন করে এনে মন্দিরের মধ্যে রেখে গুরুদেবের যাতে পুজো করতে সুবিধা হয় সেই সুযোগ করে গুরুদেবের জামা কাপড় ধুয়ে মুছে ঝুলিয়ে রাখেন এবার লোকনাথ গোস্বামী তো বুঝতে পারছেন তার কে সেবা করছে বারবার তিনি কিন্তু বিরক্ত হচ্ছেন তিনি কারোর সেবা চান না তাই উনি দীক্ষা দেন না কাউকে কিন্তু নরোত্তম তার সেবা করে চলেছে এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় নরোত্তম খেয়াল করল যে লোকনাথ গোস্বামী যখন বাঁধে যান মানে মল ত্যাগ করতে যান সূর্য ওঠার আগেই কিন্তু বাঁধে যান যমুনায় স্নান করে আনলিকে বসে যান তাই যেহেতু সূর্য ওঠার আগেই উনি বাঁধে যান যমুনায় স্নান করে কোনো দিন হয়তো তীরের মধ্যে উঠতে গিয়ে মলের উপর পা পড়ে যাটা গিয়ে করে আবার যমুনায় স্নান করেন আবার উঠতে গিয়ে হয়তো মলের উপর পাটা পড়ে যায় আবার স্নান করেন এইরকম ভাবে 2-3 বার করে কিন্তু মাঝের মধ্যে স্নান হয়ে যায় এবার নরোত্তম মনে মনে চিন্তা করছে বয়স্ক মানুষ এইরকম মাঝের মধ্যে 2-3 বার করে স্নান করতে হচ্ছে এটা তো ঠিক না তাই নরোত্তম এবার কি সেবা করছে দেখুন লোকনাথ গোস্বামী যখন কোথাও মলত্যাগ করছে উনি চলে যাওয়ার পরে সেইখানে এসে নিজ হাতে সেই মল পরিষ্কার নিজের হাতে মল পরিষ্কার করছে নরোত্তম এবং এটা একদিন নয় দিনের পর দিন এই সেবা করছে এবার লোকনাথ গোস্বামী একদিন চিন্তা করছেন মাঝের মধ্যে আগে আর মলের উপর পাটা পড়ে যেত এখন তো সেরকম কিছু হয় না তাহলে এটা কিন্তু পরিষ্কার করছে আর যদি আমার এই মল শ্রীরাম করে ভক্ষণ করে এইরকম করে পরিষ্কার করে দেওয়া তো থাকবে না তাই লুকিয়ে লুকিয়ে একদিন দেখছে এটা কি কেউ সেবা করছে আমাকে দেখতে হবে
এবার লোকনাথ গোস্বামী যখন স্নান সেরে তীরের মধ্যে উঠেছে, একটা গাছের আড়ালে কিন্তু লুকিয়ে আছে। এর সেবা কাছে দেখবি, স্নান করে গাছের আড়ালের মধ্যে লুকিয়ে আছে। আর এমন সময় নরোত্তম সেখানে এসে নিজ হাতে গুরুদেবের মন পরিষ্কার করেছে। লোকনাথ গোস্বামী আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, ছুটে এসে নরোত্তমকে জড়িয়ে ধরলেন। ওরে নরোত্তম, আমি কাউকে দীক্ষা দিই না। আমি কেন দীক্ষা দিই না জানিস? আমি যদি কাউকে দীক্ষা দিই সে আমার শিষ্য হবে। এবার শিষ্য হলে সে আমার সেবা করবে, আর সেবা করলে আমি তার কাছে ঋণী হয়ে যাব। এই ভয়ে আমি কাউকে দীক্ষা দিই। কিন্তু তুই আমার কাছে দীক্ষা না নিয়ে আমার সেবা করছিস। তুই তো এমনি এমনি আমাকে ঋণী করলি। ওরে নরোত্তম, তুই আমার এমন সেবা করলি, তোর সেবার দ্বারা তুই আমায় জন্মে জন্মে কিন্তু নরোত্তম সেই কথা বলছেন। নরোত্তম বলছে উনি জানেন আমি রাজার পুত্র, কিন্তু তবুও উনি আমাকে দীক্ষা দিতে চাইলেন না। কেন? আমি যদি ওনার কাছে দীক্ষা নিই তাহলে আমি ওনার সেবা করব, আর সেবা করলে উনি আমার কাছে ঋণী হয়ে যাবেন। এই মহৎ আদর্শ যা সেই সে আমায় দীক্ষা দিলেও আমার গুরু, দীক্ষা না দিলেও আমার। এইভাবে যখন নরোত্তম গুরুদেবের মন পরিষ্কার করেছে, দূর থেকে আর দাঁড়িয়ে থাকতে পারলেন না লোকনাথ গোস্বামী। ছুটে এসে নরোত্তমকে জড়িয়ে ধরলেন। বলে নরোত্তম, আমি আজ পর্যন্ত কাউকে দীক্ষা দিইনি, কিন্তু আজকে আমি বলছি তুই হলি আমার প্রথম এবং
সেই শক্তি আমি তোকে দিলাম, তুই প্রাণ ভরে রাধা কৃষ্ণের সেবা কর। সেই লোকনাথ গোস্বামীর চরণে শরণাপন্ন হলেন, চরণাশ্রিত হলেন। শ্রী গুরু চরণ কেবলি ভক্তি লোকনাথ গোস্বামীর কাছে আজ পর্যন্ত কেউ দীক্ষা পায়নি, তুমি তার কাছে দীক্ষা পেলে। ভাগবতের যে রস আস্বাদন সেটা আমি তোমাকে বলি, তবে একটা জিনিস বাকি রইল, কি জানো? সঙ্গীত শিক্ষা। এই বৃন্দাবনের সঙ্গীত আচার্য হরিদাস স্বামী, তার কাছে তুমি শিক্ষা গ্রহণ করো। জানো তো এই হরিদাস স্বামী হচ্ছেন তানসেনের গুরু। সম্রাট আকবরের রাজসভার যে গায়ক তানসেন, তার গুরু হচ্ছেন হরিদাস স্বামী, তার কাছে তুমি শিক্ষা গ্রহণ করো। এই তানসেনের গুরু বলে একদিন সম্রাট আকবর তানসেনকে বলেছেন যে তোমার গুরুদেবকে এনে গান করাতে গেলে কত টাকা দিতে হবে? তানসেন বলেছেন যে আপনি আমাকে দক্ষিণা দিন, দক্ষিণার বিনিময়ে আপনি আমার কাছে গান শুনতে পারেন, কিন্তু দক্ষিণার বিনিময়ে আমার গুরুদেব এসে আপনাকে গান শোনাবেন। উনি মনে করেন ওনার গান শুধু ভগবানের জন্য, তাই ওনার ভগবানের উদ্দেশ্যে গাইবেন, আপনাকে গিয়ে শুনতে হবে। রাজসভায় এসে উনি গান গাইবেন বলে, তাই নাকি? তাহলে আমি গিয়ে শুনবো হরিদাস স্বামীর গান। তানসেনের সঙ্গে সম্রাট আকবর গেছিলেন হরিদাস স্বামীর গান শোনার জন্য, এবং সেই গান শুনে বলেছিলেন যে তানসেন, তোমার গানে তো আমি বিভোর হয়ে যাই, কিন্তু তোমার গুরুদেবের গানে এই বৃন্দাবনের পশু পাখি পর্যন্ত বিভোর হয়ে যাচ্ছে। এ কি গান? তানসেন তখন বলেছিলেন যে আমার গানে
এই ভারতের সম্রাট আকবর খুশি হন, কিন্তু আমার গুরুদেবের গান বিশ্ব ব্রহ্মাণ্ডের সম্রাট খুশি হন। কাজেই তার নাম আর আমার নাম এক হতেই পারে না। সেই হরিদাস স্বামীর কাছে নরোত্তম উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষা করতে লাগলেন। সেই সময় ছিল বৈষ্ণব সাহিত্যের স্বর্ণযুগ। আমাদের আধুনিক যুগে যেমন শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ, আধুনিক যুগে সর্বশ্রেষ্ঠ কবি হলেন রবীন্দ্রনাথ, তেমনি তখন বৈষ্ণব সাহিত্যে সর্বশ্রেষ্ঠ কবি ছিলেন গোবিন্দ দাস। তিনি বর্ধমানের শ্রীখণ্ডে তার মামা বাড়িতে বড় হয়েছেন। সেই গোবিন্দ দাস বাংলা থেকে কি সুন্দর পদ রচনা করে বৃন্দাবনে পাঠাচ্ছেন নরোত্তমের জন্য। জীব গোস্বামী সেই পদগুলো দেখে আনন্দে আর থাকতে না পেরে চিঠি দিয়ে আশীর্বাদ পাঠাচ্ছেন। সেই রকম একটা পদ তিনি নরোত্তমকে দেখালেন, দেখো নরোত্তম, বাংলা থেকে গোবিন্দ দাস তোমার জন্য পদ পাঠিয়েছে। নীল রতন প্রিয় নবঘন নখিলে নখিল নয় সেনা অঙ্গের ছাটা। গোবিন্দের রূপটা কিসের সাথে তুলনা করবো বুঝতে পারছি না। নীল রত্ন, নীল রত্ন নাকি কালো মেঘের ঘন বুঝতে পারছি না কিসের সঙ্গে তুলনা করবো। নখিলে নখিল নয় মানে দেখেও দেখে শেষ হয় না, সেনা অঙ্গের ছাটা। সে গোবিন্দের অঙ্গ ছটায় আমরা এই পদ লিখছি তিওর তালে মলহার ডাকা। কিন্তু এত বড় গান আস্বাদন করার ক্ষমতা সবার মধ্যে থাকে না, তাই পরবর্তীকালে এই গানগুলোর একটু সরলীকরণ মানে প্রথমে বড় অংশটি রেখে পরের অংশ থেকে ছোট করে দেওয়া হয়েছে। প্রথমে তিওর তালে মলহার ডাকে, পরবর্তী তার পরেরটা ছোট এক তালে গাওয়া হয়। রাগ একই থাকে কিন্তু পরের অংশটা যখন গাওয়া হচ্ছে